নয়াদিল্লির আকাশ আজ আর কোনো সাধারণ রাতের মতো শান্ত নয়। এটি যেন এক আসন্ন প্রলয়ের পূর্বাভাস বুকে নিয়ে গুমট হয়ে আছে। রাইসিনা হিলের সাউথ ব্লক আর নর্থ ব্লকের বিশাল প্রাচীন ভবনগুলোর দিকে তাকালে মনে হয় এগুলো যেন কোনো এক আধুনিক সম্রাটের দুর্ভেদ্য কিন্তু অবরুদ্ধ দুর্গ। কিন্তু এই দুর্গের বাইরে দিল্লি রাজপথগুলোতে আজ এক অদ্ভুত, অভূতপূর্ব এবং রোমহর্ষক দৃশ্য মঞ্চস্থ হচ্ছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোর নিচে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল বিলবোর্ডগুলোর দিকে তাকান। গত 10 বছর ধরে এই বিলবোর্ডগুলোতে হাসি মুখে দাঁড়িয়ে থাকা মানুষটিকে ভারতের কোটি কোটি মানুষ প্রায় দেবতার মতো পুজো করেছে। তার নাম নরেন্দ্র মোদী। তার ছবি দেখে মানুষ হাত জোড় করত, তার নামে স্লোগান দিত। কিন্তু আজ রাতের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। রাস্তার ঠিক মাঝখানে সেই বিশাল বিলবোর্ডটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। একদল তরুণ যাদের চোখে মুখে কোনো ভয় নেই, কোনো ভক্তি নেই, আজ তারা সেই ছবির উপর জুতোর আঘাত হানছে, তারা থুতু ছিটাচ্ছে। যে মানুষটি নিজেকে বিশ্বগুরু হিসেবে দাবি করতেন, যার অহংকার আকাশ ছুঁয়েছিল, আজ রাজপথের ধুলোয় তার সেই ছবি আক্ষরিক অর্থেই পদদলিত হচ্ছে। শুধু একটি পোস্টার ছেঁড়ার দৃশ্য নয়, এটি হলো একটি পরাক্রমশালী স্বৈরাচারের রাজনৈতিক মৃত্যু এবং চরম অপমানের এক জীবন্ত ক্যানভাস। এই তরুণরা কারা? এরা কোনো প্রথাগত রাজনৈতিক দলের কর্মী নয়, এরা কংগ্রেস বা অন্য কোনো বিরোধী দলের ভাড়ায় আনা লোক নয়। এরা হলো ভারতের নতুন প্রজন্ম জেনজি, যারা নিজেদের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা আরশোলা জনতা পার্টি। তারা যখন রাজপথে নেমেছে তখন তারা রাজনীতির কোনো ভদ্র বা সুশীল ব্যাকরণ মানছে না। তারা বুঝে গেছে যে রাষ্ট্রযন্ত্র তাদের ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করেছে, সেই রাষ্ট্রযন্ত্রের প্রধানকে আর কোনো সম্মান দেওয়ার প্রয়োজন নেই। তাদের স্লোগানগুলো শুনলে যে কোনো সুশীল মানুষের হয়তো কান লাল হয়ে যাবে, কিন্তু এই তরুণদের কাছে এগুলো কোনো গালি নয়, এগুলো হলো তাদের বুকের গভীরে জমে থাকা চরম বঞ্চনা আর ঘৃণার এক আগ্নেয়গিরি। তারা মোদীকে উদ্দেশ্য করে একেবারে নোংরা ভাষায় আক্রমণ করছে, তাকে তুলোধুনো করে দিচ্ছে। রাজপথ প্রকম্পিত হচ্ছে এমন সব স্লোগানে যা ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এর আগে উচ্চারিত হয়নি। তারা প্রকাশ্যে রাস্তায় মোদীকে চোর এবং আরো জঘন্য ভাষায় সবকিছুই বলছে। তাদের এই রূঢ় এবং অশালীন ভাষার পেছনে লুকিয়ে আছে এক অমোঘ সত্য। যখন কোনো স্বৈরাচারী শাসক সাধারণ মানুষের সম্মান ও অধিকারকে পায়ের নিচে পিষে মারে, তখন সাধারণ মানুষও সেই শাসকের প্রতি সমস্ত সম্মান আর শালীনতার শেষ বিন্দুটি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। আজ মোদীর কপালে ঠিক সেই চরম অপমানটাই জুটছে। এই জেনজি প্রজন্মের সবচেয়ে বড় অস্ত্র হলো শুধু রাজপথ নয়, তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল স্পেসে তারা এমন এক সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে যা সাউথ ব্লকের কোটি টাকার আইটি সেলকেও পথে বসিয়ে দিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট অ্যান্টি মোদি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যারা ভিডিওটি দেখেছেন তারা জানেন এই প্রজন্মের ছেলেমেয়েরা ক্রিয়েটিভিটিতে কতটা কামাল করে দিতে পারে। ভিডিওটিতে অত্যন্ত নিখুঁত এডিটিং এবং স্যাটারের মাধ্যমে মোদির চরম অবমাননা করা হয়েছে। কার্টুন বা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে মোদীকে ধরে টানাটানি করা হচ্ছে। শুনতে খুব অশোভন বা কদর্য মনে হলেও পলিটিক্যাল স্যাটার বা রাজনৈতিক ব্যঙ্গচিত্রের দুনিয়ায় এটি হলো স্বৈরাচারের দম্ভকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার এক চরম হাতিয়ার। যে মানুষটি নিজেকে 56 ইঞ্চি ছাতির অধিকারী বলে দাবি করতেন, তাকে আজ এই তরুণরা ডিজিটাল স্পেসে আক্ষরিক অর্থেই নগ্ন এবং হাস্যকর এক জোকারে পরিণত করেছে। এই চরম অপমান প্রমাণ করে যে মানুষের মন থেকে মোদীর প্রতি ভয়ের শেষ বিন্দুটিও উবে গেছে। যখন কোনো শাসককে নিয়ে মানুষ এমন চরম মাত্রায় ব্যঙ্গ করতে শুরু করে, তখন বুঝতে হবে সেই শাসকের গদির খুঁটি আর মাটিতে নেই, তা অনেক আগেই উপড়ে গেছে। ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নিয়ে গত 1 দশক ধরে অনেক রূপকথা লেখা হয়েছে। মোদীর নাকি আকাশছোঁয়া জনপ্রিয়তা ছিল। হ্যাঁ, কথাটা মিথ্যা নয়, মোদী সত্যি জনপ্রিয় ছিলেন। ভারতের কোটি কোটি মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করত। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় এবং বিস্ময়কর সত্যটি কি জানেন? সেই আকাশচুম্বী জনপ্রিয়তা, সেই দেবতুল্য ইমেজ, সবকিছু যেন মাত্র এক রাতেই হাওয়ায় মিলিয়ে গেল। এটাও এখন চরম সত্য। যে মানুষটি কয়েক মাস আগেও ভাবতেন তিনি যা বলবেন ভারতের মানুষ তাই চোখ বন্ধ করে মেনে নেবে, আজ সেই মানুষটিকে নিজের দেশের তরুণরা রাস্তায় দাঁড়িয়ে জুতো পেটা করছে। এই যে জনপ্রিয়তার এমন ধস, এমন উল্কাগতিতে পতন, এটা কিভাবে সম্ভব হলো? কোনো রাজনৈতিক বিশ্লেষক, কোনো থিঙ্ক ট্যাঙ্ক বা কোনো সমাজবিজ্ঞানী এই পতনের কোনো দুনিয়াবি ফোনামেনা বা পার্থিব সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। বিরোধীদের কোনো শক্তিশালী আন্দোলন ছিল না, মিডিয়া পুরোটা তার পকেটে ছিল, অর্থনীতি ও প্রশাসন তার হাতের মুঠোয় ছিল। তবুও কেন তার এই পতন? যখন পার্থিব সব হিসাব নিকাশ ফুরিয়ে যায়, যখন দুনিয়াবি কোনো লজিক বা যুক্তি দিয়ে কোনো বিশাল পতনকে ব্যাখ্যা করা যায় না, তখন আমাদের দৃষ্টি ফেরাতে হয় আসমানের দিকে। কারণ এই মহাবিশ্বের আসল নিয়ন্ত্রক কোনো দেশের প্রধানমন্ত্রী বা সাউথ ব্লকের কোনো আমলা নন। এই মহাবিশ্বের নিয়ন্ত্রক হলেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। পবিত্র কোরআনের একটি চমৎকার এবং অমোঘ আয়াত রয়েছে,
আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। সূরা আল ইমরান আয়াত 26। মোদির এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তার পতন কোনো রাজনৈতিক দলের বা ককরোচ জনতা পার্টির একার কৃতিত্ব নয়। এটি হলো আক্ষরিক অর্থে এক ডিভাইন ইন্টারভেনশন বা ঐশী হস্তক্ষেপ। সৃষ্টিকর্তা যখন কোনো অহংকারী, জালিম এবং রক্তপিপাসু শাসককে ধ্বংস করতে চান, তখন তিনি তাকে কোনো বিশাল সেনাবাহিনী দিয়ে মারেন না। তিনি তার সম্মানকে, তার দম্ভকে এমনভাবে মাটিতে মিশিয়ে দেন যা সেই শাসক কোনোদিন কল্পনাও করতে পারেনি। মোদি নিজের দম্ভে অন্ধ হয়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছেন, কৃষকদের বুকে গাড়ি চালিয়েছেন আর প্রতিবেশীদের উপর দাদাগিরি করেছেন। তিনি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিলেন। আর ঠিক তখনই সৃষ্টিকর্তা তার নিজের দেশের তরুণদের দিয়ে নিজের দেশের রাজপথেই তাকে চরম অপমানের স্বাদ গ্রহণ করাচ্ছেন। মোদির শেষ জীবনে এই চরম অপমান পাওনা ছিল। যে মানুষটি তার সারা জীবন ক্ষমতার অহংকারে মত্ত ছিলেন, যিনি মানুষের চোখের জলকে তাচ্ছিল্য করেছেন, তাকে তার জীবনের শেষ অধ্যায়ে এসে এই চরম গ্লানি এবং লাঞ্ছনার শিকার হতেই হতো। তিনি হয়তো ভেবেছিলেন তিনি একজন বীরের মতো, একজন অজেয় সম্রাটের মতো ইতিহাস থেকে বিদায় নেবেন, কিন্তু সৃষ্টিকর্তার বিচার বড়ই নিখুঁত। তিনি দুনিয়াতেই মোদিকে সেই অপমানের স্বাদ পাইয়ে দিলেন। মৃত্যুর আগেই মোদি দেখতে পাচ্ছেন কিভাবে তার সাজানো সাম্রাজ্য তার চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, কিভাবে তার নিজের দেশের তরুণরাই তাকে গালি দিচ্ছে, জুতো পেটা করছে। একজন স্বৈরাচারের জন্য এর চেয়ে বড় শাস্তি, এর চেয়ে বড় নরক যন্ত্রণা আর কি হতে পারে? দিল্লির রায়সিনা হিলে আজ হয়তো কোনো ঘুম নেই। সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে বসে মোদির নীতি নির্ধারকরা হয়তো সিসিটিভি ক্যামেরায় দেখছেন রাজপথের সেই তরুণদের। তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন সেই ভাইরাল হওয়া ব্যঙ্গচিত্রগুলো। তাদের কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। তারা হয়তো ভাবছেন পুলিশ দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে তারা আরো কিছুদিন নিজেদের মসনদ টিকিয়ে রাখবেন। কিন্তু তারা বুঝতে পারছেন না যে তারা এমন একটি টাইম বোমার উপর বসে আছেন যার টাইমার অন করে দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে জেনজি প্রজন্ম তাদের কিস্তিমাতের চালটি অত্যন্ত নির্ভুলভাবে চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। রিগড সিস্টেমের এই বিশাল দুর্ভেদ্য ইমারতের ভেতরে আজ ফাটল ধরেছে। সেই ফাটলের ভেতর দিয়ে হু করে ঢুকছে তারুণ্যের ক্ষোভ আর ঐশী বিচারের বাতাস। সাসপেন্স এখন তুঙ্গে। আগামী কয়েকটা দিন ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। মোদি কি পারবেন এই আসন্ন গণ অভ্যুত্থানের সাইক্লোন থেকে নিজের মসনদ বাঁচাতে, নাকি শেখ হাসিনার মতোই তাকেও কোনো এক মেঘলা দুপুরে ক্ষমতার দম্ভের রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। কারণ এই নতুন বিশ্বে স্বৈরাচারীরা হয়তো আমৃত্যু ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, কিন্তু ইতিহাস তাদের সেই স্বপ্নকে রাজপথের ধুলোয় মিশিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করে না। মেঘ ঘনীভূত হচ্ছে আর রাইসিনা হিল নিঃশব্দে অপেক্ষা করছে এক প্রলয়ঙ্কারী সাইক্লোনের, যে সাইক্লোন ধুয়ে মুছে সাফ করে দেবে রিগড সিস্টেমের সমস্ত অহংকার।